আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 শিশুসহ 11 জন দগ্ধ। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। পবিত্র শবে বরাতের রাতে মসজিদে মুসল্লিদের ঢল। জিকির, আজকার আর নফল ইবাদতে আল্লাহর নৈকট্য লাভের আশায় পার করেছেন রাত। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এই পর্বে অংশ নিচ্ছেন সাতপন্থীরা। আখেরি মোনাজাত আগামী রোববার। সংস্কার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সভা আজ। মতামত দেবে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত এনে আমরা মনে করি জাতীয় নির্বাচনের ব্যাপারে অচিরেই আমরা আরো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা আসতে পারব। অবজ্ঞা না করার পরামর্শ রিজভির। তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র। শহরটির আকর্ষণীয় স্থান নিয়ে দেখবেন ভিজুয়াল ডায়েরি। 3 জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। আজই মুক্তি। 1.5 মাসে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 25 ফিলিস্তিনি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে বুধবার প্রতিপক্ষ ভারত। যে কেউ হতে পারে গেম চেঞ্জার, বললেন ফাহিম। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। আশুলিয়ার গুমাইলে একটি ফ্ল্যাটে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু ও 3 নারী সহ 11 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে এই ঘটনাটি ঘটে। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠা তৈরির সময় চুলার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী, শিশু, বৃদ্ধ সহ 11 জন দগ্ধ হন। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। তাৎক্ষণিক আশেপাশে যারা লোক ছিল ওই সাথে সাথে মেডিকেলে নিয়ে আসে। এরপর দগ্ধদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের রাত 12:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আগুনে সবার শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। একজনের শরীরে 99% এবং অন্যজনের 95% পুড়ে গেছে। তাদের 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। সবারই শ্বাসনালী পুড়েছে। তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। তো 8 জনের মধ্যে আবার 2 জনের 99%, একজনের 95% পড়েছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। আমরা যার যেখানে চিকিৎসা দরকার, আইসিইউতে শিফট করা যাকে দরকার আমরা শিফট করে দিচ্ছি। হাসপাতালের চিকিৎসক জানান, আশঙ্কাজনকদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় ইবাদত বন্দেগী আর জিকির আসকারে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গুনাহ মাফের আশায় 2 হাত তুলেছেন মহান আল্লাহর দরবারে। প্রিয়জনের কবর জিয়ারত করে মুনাজাত করেন অনেকেই। দেশজুড়ে মসজিদে মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিলের।
বরকতময় রাতের প্রতিটি ক্ষণ যেন মহামূল্যবান মুসলমানদের কাছে। তাই তো শুক্রবার মাগরিবের আজানের পর থেকে মসজিদের পানে ছুটে আসা। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত, কারণ এদিন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খুলে দেন রহমতের দুয়ার। তাই রাতভর মসজিদে মসজিদে একাগ্রচিত্রে স্রষ্টার ইবাদতে ব্যস্ত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল নামাজ, জিগির আজগরে আর কোরআন তেলাওয়াতে চলে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায়। হাদিসে আছে, হিংসুক আর মুশরিক ছাড়া এই রাতে সকলকে মাফ করে দেন মহান আল্লাহ তাআলা। ইবাদতের সঙ্গে সঙ্গে চাওয়ার সাথে সাথে বাবা মার কথাটা চাই, দাদা দাদির কথাগুলো ওনাদেরকে চাই যে ওনারা অবশ্যই যেন ভালো এবং সুন্দরভাবে জান্নাত পাক। সবাই যেন আমরা ভালোভাবে বসবাস করতে পারি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকতে পারে, এই প্রত্যাশা মহান রব্বুল আলামিনের কাছে। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকে, এদেশের বর্তমান পরিস্থিতি থেকে যেন আমরা দ্রুত উত্তরণ হতে পারি, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মধ্যে থেকে যেন হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। শুধু গুনাহ মাফি নয়, রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে পবিত্র রজনী বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। বলেন, পবিত্র এই রাতে নির্ধারিত হয় আগামী বছরের মুসলিম উম্মার ভাগ্য নির্ধারণ। এই দিনকে যেন উৎসবে পরিণত না করে আল্লাহর দরবারে ফরিয়াদে মনোযোগ দেয় মুসলমানরা। উম্মতের ওয়াহাদাত, দুনিয়ার সমস্ত কালেমা বলনেওয়ালা মুসলমান যেন একসাথে থাকতে পারে, এক জুমরার ভিতরে থাকতে পারে। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি 54 বছর। যতটুকু আমাদের অগ্রসর হবার কথা ছিল আমরা ততটুকু পারি নাই। আসুন না, আগামী দিনগুলিতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত করি। এ সময় পরিবার পরিজন নিয়ে আজিমপুর কবরস্থানে ভিড় করেন অনেকেই। মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। বলেন, তাদের প্রিয় মানুষের আত্মা যেন শান্তি পায়, তাই তাদের প্রার্থনা। আমার দাদা দাদির এখানে কবর, নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে মনে একটু কবর জিয়ারত করলাম, তাদের জন্য একটু দোয়া করলাম। এই পবিত্র রাতের উসিলায় আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে কবরের আযাবকে যেন মাফ করে দেয়। শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মাহফিল সহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে এই পবিত্র রজনী পালিত হয়। রাতভর ইবাদত শেষে ফজরের নামাজের পর হয় বিশেষ মোনাজাত, যেখানে মনের সব আকুতি দিয়ে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। শবে বরাতের আগের দিন জুমার নামাজে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করেছেন মুসল্লিরা। এই পর্বে অংশ নিচ্ছেন সাদপন্থীরা। দেশি বিদেশি লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান এখন কানায় কানায় পূর্ণ। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন প্রায় 7000 পুলিশ সদস্য। এই পর্বের আখেরি মোনাজাত আগামী রোববার। দর্শক, ইজতেমা ময়দান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ কেমন পরিস্থিতি দেখছেন একটু জানাবেন, আর মুসল্লিরা কি বলছেন? গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আজ ফজরের নামাজের পর আমবায়ান করছেন ইলিয়াস বিন সাদ। আমি যদি একটু দেখাই যে মুসল্লিরা কিন্তু আমবয়ান শুনছেন, আমবয়ানের পাশাপাশি অনেকেই কিন্তু রান্না বাড়াও করছেন এবং কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে এই বিশ্ব ইজতেমার ময়দানে। 160 একরের যে ময়দান রয়েছে সেই ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে এবং গত রাতে কিন্তু মুসল্লিরা কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু তারা কিন্তু মগ্ন ছিলেন এবং আজ সকালে আমার
সাথে মুসল্লিদের কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং দ্বীনি পথে চলার জন্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে চলার জন্য কিন্তু এই বিশ্ব ইজতেমায় তারা অংশগ্রহণ করেছেন এবং এই বিশ্ব ইজতেমায় তারা দিক নির্দেশনা নিয়েই কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার কথা বলছেন এবং তারা বলছেন যে আল্লাহ তাআলাকে রাজি খুশি এবং আল্লাহর পথে কিভাবে চলা যায় সেই দিক নির্দেশনা শিখতেই কিন্তু ইজতেমার ময়দানে আসে। এই ইজতেমার ময়দানকে ঘিরে এবং মুসল্লিদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং 7,000 আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, 16টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং প্রায় 350-এর উপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে মুসল্লিদের নিরাপত্তার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে ঘিরে রেখেছে এবং মুসল্লিদের যে খিত্তায় কিন্তু তারা বসে তারা কিন্তু তাদের যে বয়ান সেই বয়ান কিন্তু শুনছেন এবং তারা বয়ান শেষে কিন্তু তালিম করবেন এবং তালিমের পর কিন্তু তারা আসলে রান্না বাড়া শেষে খাবার দাবার খাবেন এবং এরপর কিন্তু জোহরের নামাজের কিন্তু প্রস্তুতি নেবেন। গাজীপুরে যে টুঙ্গি তুরাগ তীর রয়েছে সেই তুরাগ তীরে কিন্তু এখন কিন্তু আম বয়ান চলছে। আমি যদি আবার একটু জানিয়ে রাখি যে এই আম বয়ান কিন্তু ইলিয়াস বিন সাদ করছেন ফজরের নামাজের পর থেকে, সেই আম বয়ান কিন্তু মনোযোগ সহকারে যে সাধারণ মুসল্লি রয়েছে তারা কিন্তু শুনছেন এবং আমি যদি আরেকটু বলি যে এখনো কিন্তু এই আম বয়ান চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি রয়েছে তারা কিন্তু বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই দিকেই লক্ষ্য রেখেই কিন্তু তারা কাজ চালিয়ে গেছে এবং মুসল্লি যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যা যা নিয়ম কানুন আছে সেইগুলো কিন্তু ইজতেমার ময়দানে শিখছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টুঙ্গি তুরাগ নদীর তীর থেকে বিশ্ব ইজতেমার ময়দান থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। এই ঈদের খুশিতে নুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন সংলাপে যাচ্ছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। দেশের বর্তমান বাস্তবতায় ফ্যাসিবাদ ঠেকাতে রাজনীতিতে ঐক্য দরকার বলে মনে করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আশা, সংকট উত্তরণে ভূমিকা রাখবে দলগুলোর মতামত। মাহমুদ হাসানের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন সংস্কারের স্বপ্ন দেখায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন, দুদক, বিচার বিভাগ, সংবিধান সহ বিভিন্ন খাতে দিনবদলের আশায় গঠিত হয় সংস্কার কমিশন। তাদের সুপারিশ যাচাই বাছাই করতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে 7 সদস্যের ঐকমত্য কমিশন। এবার সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বৈঠক শুরু করছে ঐকমত্য কমিশন। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দেশে আর ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও রাজনীতিতে এখনো ষড়যন্ত্র থামেনি। আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রথম দিনই যাচ্ছে বিএনপি, জামায়াত, যাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র মঞ্চের 6 দল। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক নিউজ 24-কে জানান, কেউ কেউ সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সংস্কারের ব্যাপারে তো প্রতিটা রাজনৈতিক দলের আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, সুতরাং একটা গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন, অনেকগুলো সংস্কার প্রয়োজন। প্রতিটা দলই সংস্কারের পক্ষে। কোনটা আমরা গ্রহণ করব, কোনটা আমরা হয়তো পরবর্তী সময়ের জন্য রাখবো, এটা আলাপ আলোচনার বিষয়।
দল ও জোটের সাথে ঐকমত্য কমিশন আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচনের ব্যাপারে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশ্বাস প্রকাশ করেন তিনি। অনেকে বলবার চেষ্টা করছেন যে এত দ্রুত নির্বাচন চাইছেন কেন? বাস্তবতা 16টা বছর মানুষ তো ভোট দিতে পারেনি। নির্বাচন সামনে রেখে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে দলগুলোর মতামত নেবে ঐকমত্য কমিশন, তারপরেই চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ হাসান। দীর্ঘ 7 মাস পর মিলল তার পরিবারের সন্ধান। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া ঘোষণা দেয় তারা। আমার ভাগ্যা কেমনে গেল, আমার ভাগ্যা কারা মারছে, আমরা তাদের বিচার চাই উপযুক্ত। আমি উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোন অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো ভাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় বক্তারা বলেন, মধ্যপন্থী নতুন রাজনৈতিক দলের অন্যতম এজেন্ডা হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি। সংবিধানকে যদি আমরা নতুন করে না সাজাতে পারি, তাহলে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবেই হোক নির্বাচন হোক না কেন আমরা পাবো না আশা করি। গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাসেই জনগণের সামনে আসবে, আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন, আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান। গণহত্যাকারী আওয়ামী লীগের প্রতি কোনো দয়া না দেখিয়ে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে রাজনৈতিক দলগুলো সহ সবার প্রতি আহ্বান জানায় নাগরিক কমিটি। জনপ্রিয় হয়েছে বাংলা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। একটি মহল নির্বাচন নিয়ে বিলম্বের নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। নেতারা বলছেন, সরকারকে বিভ্রান্ত করতে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে। এমন বাস্তবতায় রুহুল কবির রিজভীর শঙ্কা, নির্বাচন নিয়ে বিলম্ব করে রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করলে চরম পন্থার উদ্ভব হবে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নানা কথা বলে আগামী নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। যারা নির্বাচনের জন্য নির্বাচনকে ধ্বংস করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশে মানুষের কথা বলার অধিকার করার চেষ্টা করেছেন, এদেশে মানুষের ভোটের অধিকার করার চেষ্টা করেছেন। তিনি বলেন, রোজার সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেট পরিবর্তন না হওয়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে চেষ্টা করছে। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাইলে দেশের সংকট আরো বাড়তে পারে। একটি বিশেষ দলের কথায় বিভ্রান্ত না হয়ে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা থাকবে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা নানা অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্ব করতে চায়। তারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। আয়নাঘর তৈরির দায়ে শেখ হাসিনাও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত আপোষহীন থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করায় জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল স্বৈরাচার। নিবন্ধন ফেরত না দেয়া জুলুম এবং বাংলাদেশের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার নরসিংদীতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। দীর্ঘ 25 বছর পর নরসিংদীতে জামাতের সম্মেলন, তাই সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থল ষাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় বাড়ে কর্মী সমর্থকদের। কেন্দ্রীয় ও জেলা জামাতের নেতাকর্মীদের উপস্থিতিতে বাদ জমা সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়। আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে মানুষ ন্যায় ও ইনসাফ পাবে, মানুষ বিচার পাবে। যেন কোনো প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামাত আপোষহীন বলে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ইসলামের নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল। অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। এ সময় কারামুদ্দিন সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিও করেন তিনি। জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, তাকে এখনই মুক্তি দিতে হবে। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে। জামাত জুলাই গণহত্যার বিচার চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিচারের নামে আর যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন। 71 হলো, দেশ স্বাধীন হলো। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বরকতের জীবিত ইস্তাম্বুল তুরস্কের সবচেয়ে বড় শহর, দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এটি এমন এক শহর যেখানে প্রাচীন সভ্যতা, ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ দেখা যায়। প্রতি বছর লক্ষাধিক পর্যটক এই শহর পরিদর্শনে যান। ইস্তাম্বুলের আকর্ষণীয় স্থানগুলো ঘুরে এসে এর ভিজুয়াল ডায়েরি জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান। ইস্তাম্বুল ঘুরতে গিয়ে এর স্থাপত্যগুলো আপনাকে মুগ্ধ করবেই। তো শুরু করলাম হায়া সোফিয়া দিয়ে, যেটি ইস্তাম্বুলের সবচেয়ে প্রতীকী স্থাপত্য কীর্তি। এটি 537 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কালে। প্রথমে এটি একটি গির্জা ছিল, পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি একটি জাদুঘর। এর অসাধারণ গম্বুজ এবং ভেতরকার পাথুরে কারুকাজ, নির্মাণ শিল্প পর্যটকদের মুগ্ধ করে। হায়া সোফিয়ার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে এর ভেতরে প্রবেশ করেছি। তবে এখানে রয়েছে দুটি ভাগ, মুসলিমদের মধ্যে ওই পারে একটি অংশ এবং এই পারে শুধু নারীদের একটি অংশ। এর পরপরই চোখ যায় অটোমান সাম্রাজ্যের প্রতীক সুলতান আহমেদের মসজিদের নীলাভ গম্বুজে। এই মসজিদটি তার সুন্দর নীল টাইলসের জন্য বিখ্যাত, যা এর অভ্যন্তরের নকশায় ব্যবহৃত হয়েছে। এটি সুলতান আহমেদের শাসনামলের শুরুর সময় তৈরি করা হয় এবং ইস্তাম্বুলের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। মারমারা সমুদ্রের নীল জলরাশির কিনারে বসে দেখা যায় ইউরোপ আর এশিয়া কিভাবে মিলে গেছে বিশাল জলসীমায়। এই শহরের রমরমা বাজার, গ্র্যান্ড বাজারের দিকে যাওয়া যাক। বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় বাজারগুলোর এটি একটি। এখানে প্রায় 4000 দোকান রয়েছে, যেখানে সোনা, গয়না, কার্পেট, মশলা এবং স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়। এটি পর্যটকদের জন্য কেনাকাটা এবং স্থানীয় সংস্কৃতি অনুভব করার জন্য আদর্শ জায়গা।
অটোমান সাম্রাজ্যের সুলতানদের বাসস্থান টপকাপি প্রাসাদে সুলতানদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অস্ত্রশস্ত্র এবং মূল্যবান রত্ন প্রদর্শিত হয়। সেখান থেকে বেরিয়ে গেলাম ঐতিহাসিক সুলতান সুলাইমান আর হুররাম সুলতানার সমাধিতে। সুলতান সুলাইমানের হুররাম, দাসী থেকে সুলতানা, এবং তারপরে কবরও সুলতানের কবরের ঠিক পাশে। সামনেই দেখা যায় বসফরাস প্রণালী, গালাটা টাওয়ার। মারমারা আর কৃষ্ণ সাগরে তখন গোধূলি লগ্ন। বাণিজ্যের জন্য জাহাজগুলো কেউ তীরে ভিড়ছে আর কেউ দূর মহাদেশে যাত্রা করছে। সুলতান সুলাইমানের কবর এখানে, আর এটা হলো হুররাম সুলতানের মাজার। এই দুইটা স্ট্রাকচার এখানে আছে। এর বাহিরে এই যে ভিউটা দেখা যায়, এখানে আছে গোল্ডেন হর্ন নদী, ছোট একটা নদী। এই নদীটা মূলত বাইজেন্টাইন, ইস্টার্ন রোমান এম্পায়ার এবং পরবর্তীতে অটোমান এম্পায়ারদের বিজনেস হাব ছিল এটা এখানে মূলত। মাগরিবের আজানের সাথে সন্ধ্যা নামলো ঝুপ করেই। বিদায় পর্যটনের শহর ইস্তাম্বুল। হয়তো আবারও দেখা হবে। মারুফা রহমান, নিউজ 24, ইস্তাম্বুল, তুরস্ক। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। এলো স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। বাংলাদেশকে খাটো করে দেখায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে জবাব দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার মতে শিরোপার জন্য লড়াই করবেন নাজমুল শান্তর দল। এছাড়াও দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, বরং এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন ফাহিম। মঞ্চ প্রস্তুত, লড়াই শুরুর অপেক্ষা। দরজায় করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু কতদূর যাবে টাইগাররা? উত্তরটা সময়ের হাতে। তবে অনেকের মনে সংশয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। কারণটা অবশ্য সিনিয়রদের উপর অতিরিক্ত নির্ভরতা আর বড় মঞ্চে চাপ নিতে না পারার ইতিহাস। এ নিয়ে অধিনায়ক শান্ত নীরব থাকলেও বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন সাফ জানিয়ে দিলেন শুধু অংশ নিতে নয়, শিরোপার জন্য লড়বে টাইগাররা। গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা হয়তো রিকি পন্টিং দেখেনি বা এই সম্পর্কে রিকি পন্টিং ধারণা করতে পারবে না। আমাদের দলের অনেকগুলো গ্যাপের জায়গা ছিল, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওইসব জায়গার মধ্যে কিছুটা পার্থক্য বোধহয় আমরা এবার দেখতে পাবো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য ভরসা রেখে এগুচ্ছে বাংলাদেশ। দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, তারপরও এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নাজমুল আবেদিন। আমাদের 11 জন যারা খেলবে, 11 জনই কিন্তু এক্স ফ্যাক্টর খেলবে। এদের প্রত্যেকের সেই সক্ষমতা আছে, প্রত্যেকেরই ক্ষমতা আছে খুব পাওয়ারফুল ক্রিকেট খেলার, এগ্রেসিভ ক্রিকেট খেলার, এবং ওরা প্রত্যেকেই কিন্তু একটু অ্যাটাকিং ক্রিকেটার প্রত্যেকেই। বোলিং ডিপার্টমেন্টও আস্থা বিসিবির। পেস ইউনিট তো আছেই, সাথে রিশাদ হাসান হতে পারে বড় মঞ্চের বিস্ময়। আমাদের পেস অ্যাটাক নিয়ে মোটামুটি আমরা এখন গর্ব করতে পারি। পাশাপাশি কিন্তু একজন লেগ স্পিনার ইন্ট্রোডিউস হয়েছে এবং একটা রিলায়েবল পেস অ্যাটাক আছে। বিপিএল শেষে ওয়ানডে ফরম্যাট মানিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ হলেও প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ। মিশন একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস লেখা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দেশের মাটিতেই বিশ্বমানের ফুটবলার তৈরির আঁতুড়ঘর এখন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। আন্তর্জাতিক মানসম্পন্ন এই একাডেমিটির সভাপতি ইমরুল হাসানের আশা, আগামী দিনে জাতীয় পাইপলাইনকে আরও বেশি সমৃদ্ধ করবে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। নিজস্ব একাডেমি, হোম গ্রাউন্ড, সাথে বিশ্বমানের সব সুযোগ সুবিধা। ফুটবলে স্বয়ংসম্পূর্ণ বলতে যা বোঝায় ঠিক তার সবই আছে বসুন্ধরা কিংসের। যাত্রার শুরু থেকেই দেশের ফুটবল উন্নয়নে বেশ তৎপর দেশের এই ক্লাবটি, যাদের সবশেষ সংযোজন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। শুরুর 6 মাসের মধ্যেই চারদিকে হইচই ফেলে দিয়েছে ক্লাবটির একাডেমিটি। এর মধ্যেই কিংস একাডেমিতে প্রতিনিয়ত অনুশীলন করছে বিভিন্ন বয়সী প্রায় 300 খুদে ফুটবলার। বসুন্ধরা আবাসিক এলাকা সহ আশপাশের অনেকেই তাদের সন্তানকে এমন বিশ্বমানের একাডেমিটিতে অনুশীলন করাতে পেরে বেশ খুশি। বাংলাদেশে
ইতিহাসে এত বড় স্পোর্টস কমপ্লেক্স এবং ছেলে মেয়েদের জন্য যে একটা বিশাল আয়োজন বসুন্ধরা গ্রুপ করেছেন, সেজন্য আমি বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ এবং ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে। আলহামদুলিল্লাহ, এখানে এত সুন্দর পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা, খুবই ভালো লাগছে। ক্লাব ফুটবল যখন ধুঁকছিল তখনই আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের, তৈরি হয় নতুন ক্লাব কালচার। তারই ধারাবাহিকতায় দেশের সেরা ক্লাবটি গেল বছরের অক্টোবরে তৈরি করে নিজস্ব ফুটবল একাডেমি, যেখানে প্রশিক্ষণ নেওয়া ফুটবলাররা পাচ্ছে আধুনিক সব সুযোগ সুবিধা। একাডেমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বসুন্ধরা কিংস সভাপতি ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান জানান, একাডেমি থেকে ভালো ফুটবলার উঠে আসলে তাদের পর্যায়ক্রমে কিংসের সিনিয়র দলে অন্তর্ভুক্ত করা হবে। আমাদের এই একাডেমিতে আপনারা দেখছেন যে অনেক বাচ্চারা আজকে প্রশিক্ষণ নিচ্ছে এবং প্রতি সপ্তাহে ওরা প্রশিক্ষণ নিয়ে থাকে। তো এখানে যে সমস্ত সুবিধা দিয়ে আছে, আমার মনে হয় যে বাংলাদেশি প্রেক্ষাপট তো বটেই, সাউথ এশিয়ায় ওইটা একটা বিরল দৃষ্টান্ত। দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যে এই একাডেমি থেকে যদি খুব প্রতিভাবান কোনো প্লেয়ার থেকে থাকে, তাদেরকে আমরা দীর্ঘমেয়াদী বসুন্ধরা কিংসের সাথে যুক্ত করে নেব। এই সময় কিংস সভাপতি দেশের অন্যান্য ক্লাব ও বড় কর্পোরেট হাউসগুলিকে বসুন্ধরা গ্রুপের মতন দেশের ফুটবল উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। বসুন্ধরার মতো অন্যান্য ক্লাব কিংবা যদি কর্পোরেট হাউস এভাবে এগিয়ে আসে, তা আমার মনে হয় যে বাংলাদেশের কিশোর এবং যুব সমাজের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি হবে। বিভিন্ন বয়সী ক্যাটাগরির জন্য বসুন্ধরা ফুটবল একাডেমিটিতে আলাদা গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চাদের অনুশীলন করানোর জন্য দেশসেরা কোচ ও অন্যান্য টেকনিক্যাল স্টাফদের আলাদা গ্রুপও রয়েছে। এ নিয়ে নিজেদের পরিকল্পনা ও আশার কথা বলেছেন বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জোবাই নিপু। আমাদের অনেক পরিকল্পনা আছে যে আমরা এই প্লেয়ারগুলো কোথায় নিয়ে যাব। ডেফিনেটলি একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাতে টপ জায়গা, যেমন হামজা একজন আসছে, আমাদের দেশীয় ভাই, সে বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে ইংল্যান্ডে, সে ওকে নিয়ে তোলপাত, কিন্তু আমরা যদি চেষ্টা করে 10-15 বছর আমরা তৈরি করতে পারবো। তিনি আরো জানান, আগামীতে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি কিভাবে নতুন ফুটবলার তৈরি করে দেশের পাইপলাইনকে সমৃদ্ধ করবে। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আবরার দাইয়ান, নিউজ 24 ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।